আপনাদের কিন্তু কিছু অংশে এখানে প্রেডিকশন করে নিতে হবে ডিপেন্ডিং অন দ্য স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স দ্যাট ইউ হ্যাভ বিন প্রেজেন্টেড উইথ। আপনার প্যারাগ্রাফে কি বলা আছে সেটা আপনাকে টপিক সেন্টেন্সে কিছুটা ধারণা দিয়ে দিবে, তাই প্রথম লাইনটা পড়ে ধারণা করে নেবেন যে প্যাসেজে আপনি কি এক্সপেক্ট করতে পারেন বা কেমন ইনফরমেশন এক্সপেক্ট করতে পারেন। এখন একটা বিষয় যেটা মাথায় রাখতে হবে, আমরা সাধারণত ট্রু ফলস নট গিভেনের ক্ষেত্রে চেষ্টা করি যে প্যারাফ্রেজড ভার্সন, একটা স্টেটমেন্টের প্যারাফ্রেজড ভার্সনটাই যাতে আমরা প্যাসেজে খুঁজে পাই। আসসালামু আলাইকুম। এখন আমরা কেমব্রিজ IELTS 16 বুকের থার্ড রিডিং টেস্টটা সলভ করব। প্রথমেই আমরা কোয়েশ্চেনগুলোতে ট্রু ফলস নট গিভেন কোয়েশ্চেন দেখতে পাচ্ছি এবং একটা সামারি কমপ্লিশন টাস্ক দেখতে পাচ্ছি। ওকে, আমরা এখন তাহলে আগে প্রশ্ন দেখব, প্রশ্নের সাথে সাথে আমরা প্যাসেজটা পড়ব। প্রশ্নে কি বলা আছে? দ্য রোমানস শিপ বিল্ডিং স্কিলস ওয়ার পাসড অন টু দ্য গ্রিকস অ্যান্ড দ্য ইজিপশিয়ানস। তাহলে প্যাসেজটা কি নিয়ে? রোমান শিপ বিল্ডিং অ্যান্ড ন্যাভিগেশন। প্রশ্ন কি বলছে? দ্য রোমান শিপ বিল্ডিং স্কিলস ওয়ার পাসড অন টু দ্য গ্রিকস অ্যান্ড ইজিপশিয়ানস। আমাদের এখানে কোনটা আগে কিওয়ার্ড ধরা যাবে না? রোমানস এবং শিপ বিল্ডিং। রোমান শিপ বিল্ডিং ন্যাভিগেশন, এই তিনটা শব্দ আমরা কিওয়ার্ডে ধরবো না। এছাড়া আর কি কি কিওয়ার্ডস থাকতে পারে? এই পার্টিকুলার স্টেটমেন্টের জন্য আমরা গ্রিক এবং ইজিপশিয়ানস এই দুইটা ওয়ার্ড আমরা পিক করে নিতে পারি। তাহলে প্রথম প্যারাগ্রাফটাতে দেখি আমরা কোথাও গ্রিক বা ইজিপশিয়ানস পাচ্ছি কিনা। পেয়ে গেছি। লাস্ট লাইনে কি বলছে? দ্য রোমানস ওয়ার নট ট্রেডিশনালি sailors but mostly land-based people who learned to build ships from the people that they conquered, namely the Greeks and the Egyptians. So more Romans shipbuilding skills গ্রিক এবং ইজিপশিয়ানদের কাছে পাস হয়নি, ওরা গ্রিকস এবং ইজিপশিয়ানসদের কাছ থেকে শিপবিল্ডিং স্কিলসগুলো শিখে নিয়েছে। ওকে, তার মানে দিস স্টেটমেন্ট ইজ ফলস। Number 2, skilled craftsmen were needed for the mortise and tenon method of fixing planks. এখন এখানে ক্রাফটসম্যান আমার একটা কিওয়ার্ড হতে পারতো, কিন্তু এখানে আরও পোটেনশিয়াল কিওয়ার্ড আছে। কি আছে? মর্টাইজ অ্যান্ড টেনন। আমাদের এখন কাজ হচ্ছে প্যাসেজ থেকে মর্টাইজ এবং টেনন এই দুইটা শব্দ একটু খুঁজে বের করা। চলুন একটু যদি আমরা পড়ি, পড়ার পরে আমরা দেখব যে এখানে মর্টাইজ এবং টেনন ওয়ার্ডটা আছে। থাকলে এখানে আমরা চলুন এই ওয়ার্ডটা বা এই ওয়ার্ডটা যেখানে আছে সেই স্টেটমেন্টটা বা সেই সেন্টেন্সটা একটু পড়ি। Starting from the 6th century BCE, they were used or they were fixed using a method called mortise and tenon, whereby one plank locked into another without the need for stitching. Then in the first centuries of the current era, Mediterranean shipbuilders shifted to another shipbuilding method. আচ্ছা, এই দুইটা লাইন পড়ার পরে কিন্তু যেহেতু মর্টাইজ অ্যান্ড টেননটা এই সেন্টেন্সে ইন্ট্রোডিউস করা হয়েছে, তার মানে কিন্তু আমাদের ধরে নিতে হবে যে আগে এই বিষয় নিয়ে কোনো কথা হয়নি। সো পরেও যেহেতু অন্য একটা শিপ বিল্ডিং মেথডে চলে গেছে, আমরা ধরে নিতে পারি যে স্কিল্ড ক্রাফটসম্যান ওয়ার নিডেড ফর দ্য মর্টাইজ অ্যান্ড টেনন মেথড অফ ফিক্সিং প্লাঙ্কস এই যে সেন্টেন্সটা আছে এটা ভুল, এটা দেয়া নেই, সো নট গিভেন। Number 3, the later practice used by Mediterranean shipbuilders involved building the hull before the frame, অর্থাৎ ফ্রেমের আগে হাল বানানোটা ছিল হচ্ছে মেডিটেরিয়ান শিপবিল্ডারদের নতুন প্র্যাকটিস বা লেটার প্র্যাকটিস। এটাকে তাহলে পরের সেন্টেন্সে কি বলছে? Then in the first centuries of the current era, Mediterranean shipbuilders shifted to another shipbuilding method still in use today, which consisted of building the frame first and then proceeding with the hull. তার মানে ফ্রেম আগে বানিয়ে হাল পরে বানানো হয়েছে, কিন্তু প্রশ্নে কি বলছে? আগে হাল বানিয়ে তারপর ফ্রেম বানানো হতো। তাহলে এই অ্যান্সারটা হবে ফলস। Number 4, the Romans called the Mediterranean Sea Mare Nostrum because they dominated its use. এখন এখানে আমরা কি মেয়ার নস্ট্রাম নামে কিছু পাচ্ছি না, কিন্তু তার মানে আমরা পরের প্যারাগ্রাফে চলে যাব। এই যে এখানে আমরা মেয়ার নস্ট্রাম নামে একটা ওয়ার্ড পাচ্ছি। মেয়ার নস্ট্রাম হচ্ছে কি বলছে? মেয়ার নস্ট্রাম মানে হচ্ছে আওয়ার সি। স্টেটমেন্টটা কি? দ্য রোমানস কল দ্য মেডিটেরিয়ান সি মেয়ার নস্ট্রাম বিকজ দে ডমিনেটেড ইটস ইউজ। সেন্টেন্সটা পড়ব। Eventually, Rome's navy became the largest and most powerful in the Mediterranean, and the Romans had control over what they therefore called Mare Nostrum, our sea. মানে Romans had control over the Mediterranean Sea. তার মানে domination of its use, it's true. এই সেন্টেন্সটা হবে true.
Number 5, most rowers on ships were people from the Roman army. চলুন আমরা হচ্ছে রোয়ার নিয়ে কোনো কিছু আছে কিনা সেটা আমরা দেখে নিই। ইয়েস, এই প্যারাগ্রাফটাতে আমরা রোয়ার নিয়ে বেশ কয়েকটা জিনিস পাচ্ছি। চলুন একটু পড়ে নিই। The rowers at the bottom had the most uncomfortable position as they were under the other rowers and were exposed to the water entering through the oar holes. It is worth noting that contrary to popular perception, rowers were not slaves. Rowers were not slaves, but mostly Roman citizens enrolled in the military. Roman citizens enrolled in the military মানে Roman army. That means this statement is also true. খুবই সিম্পল না? আপনি কিওয়ার্ড অ্যানালিসিস করে করে আপনার প্যাসেজটা পড়বেন। এবার আমরা 6 থেকে 13 একটা সামারি কমপ্লিশন টাস্ক দেখব। এখানে আমাদেরকে কি বলা হয়েছে? একটা মাত্র শব্দ ব্যবহার করতে পারবো এবং 6 থেকে 13 আমাদের অ্যান্সার করতে হবে। চলুন তাহলে আমরা আগে টাইটেলটা পড়ে নিই, ওয়ারশিপস অ্যান্ড মার্চেন্ট শিপস। এখানে তাহলে মার্চেন্ট শিপস নিয়ে আমাদের কাজ করতে হবে। চলুন তাহলে সেন্টেন্সটা পড়ি। ওয়ারশিপস ওয়ার ডিজাইন সো দ্যাট দে ওয়ার ব্ল্যাঙ্ক অ্যান্ড মুভড কুইকলি। ওকে, আমাদের এখানে কি করতে হবে জানেন? এখানে আমাদের প্যাসেজ থেকে ওয়ার্ডস নিয়ে এখানে বসাতে হবে। এতটুকুনি কাজ, কিন্তু কারেক্ট ওয়ার্ডটা বসাতে হবে। সো ফার্স্ট ওয়ার্ড আমরা একটু দেখে নিব। ওয়ারশিপস আর ওয়ার ডিজাইন্ড সো দ্যাট দে ওয়ার ড্যাশ অ্যান্ড মুভড কুইকলি। ডিজাইন্ড এবং বিল্টের মধ্যে কিন্তু পার্থক্যটা খুবই কম এই কনটেক্সটে। সো আমরা এখানে বলতে পারবো, যেহেতু বলছে যে মুভড কুইকলি, স্পিডির সাথে মুভড কুইকলি আমরা সিনোনিমাইজ করতে পারি, তাহলে আরেকটা ওয়ার্ড কি থাকছে? লাইট ওয়েট। সো দি আনসার ফর দিস উড বি লাইট ওয়েট। তারপরে আসি, দে অফেন রিমেইনড afloat after battles and were able to sail close to land as they lacked any additional weight. A battering ram made of dash was included in the design for attacking and damaging the timber and oars of enemy ships. এখন যেহেতু মেড অফ বলেছে, তার মানে আমাদের বুঝে নিতে হবে এখানে কোনো একটা স্ট্রাকচারাল মেটেরিয়াল নিয়ে কথা বলছে। আপনাদের কিন্তু কিছু অংশে এখানে প্রেডিকশন করে নিতে হবে ডিপেন্ডিং অন দ্য স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স দ্যাট ইউ হ্যাভ বিন প্রেজেন্টেড উইথ। এখানে কি বলা হচ্ছে? ব্যাটারিং র্যাম মেড অফ ড্যাশ। এটা মেড অফ প্লাস্টিক, মেড অফ স্টিল, মেড অফ টিন, মেড অফ উড। কোনটা? এটা আমাদের প্যাসেজ থেকে আইডেন্টিফাই করতে হবে। চলুন আমরা একটু পড়ি এখানে ব্যাটারিং র্যাম নামক কোনো শব্দ আমরা বা টার্ম আমরা পাই কিনা। এখানে যদি আমরা একটু পড়ি, একটা পাচ্ছি ব্যাটারিং র্যাম। কি বলেছে? দে হ্যাড আ ব্রঞ্জ ব্যাটারিং র্যাম। তার মানে নাম্বার 7-এর যে অ্যান্সারটা আছে এখানে হবে, অ্যান্সারটা হবে ব্রঞ্জ। ব্রঞ্জ was included in the design for attacking and damaging the timbers and oars of enemy ships. Warships such as trireme had rowers on 3 different blank. এখন trireme এই ওয়ার্ডটা আমরা এখানে পাচ্ছি, চলুন পড়ে নিই। The trireme was the dominant warship from the 7th to 4th century BCE. It has rowers in the top, middle and lower levels. So এখানে কি হচ্ছে? On 3 different levels, top, middle, lower 3. So এটার অ্যান্সার হচ্ছে levels. ঠিক আছে, চলুন আমরা নাম্বার 9-এ চলে যাই। নাম্বার 9-এ কি বলছে? Unlike merchant ships had a broad blank that lay far below the surface of the sea. মার্চেন্ট শিপস নিয়ে কথা বলছি, এতটুকু পর্যন্ত ওয়ারশিপ নিয়ে কথা হলো। এখন মার্চেন্ট শিপস এখান থেকে শুরু হচ্ছে। মার্চেন্ট শিপস নিয়ে কি বলছে? মার্চেন্ট শিপস নিয়ে বলছে, মার্চেন্ট শিপস ওয়ার বিল্ট টু ট্রান্সপোর্ট লটস অফ কার্গো ওভার লং ডিস্টেন্সেস অ্যাট এ রিজনেবল কস্ট। দে হ্যাড আ ওয়াইডের সাথে কিন্তু ব্রড সিনোনিমাসলি ইউজ করা যায়। সো ওয়াইডার হাল, ডাবল ব্ল্যাঙ্কিং অ্যান্ড আ সলিড ইন্টেরিয়র ফর অ্যাডেড স্টেবিলিটি। এখানে আমাদের কি বলা হচ্ছে? দ্যাট লে ফার বিলো দ্য সার্ফেস অফ দ্য সি, had a wider hull. So the answer is hull. তারপরে আসি, they had both square and dash. তার মানে এখানে শেপ নিয়ে কথা বলা হচ্ছে। দেখি আমরা স্কোয়ার শব্দটা কোথাও পাই কিনা। এখানে যদি আমরা একটু পড়ি, আমরা এখানে দেখব লার্জ স্কোয়ার সেলস। তার লাইনটা পড়বো, they had from 1 to 3 masts with large square sails and a small triangular sail. আমরা জানতাম এখানে শেপ বসবে, সো এখানে অ্যান্সারটা হবে triangular sails. On merchant ships and warships, dash was used to ensure rowers moved their oars in and out of the water at the same time. একই সময় যাতে প্রত্যেকটা রোয়ার প্রত্যেকটা লেভেলে যাতে একই সময় নিজেদের ওয়ার্সের ওয়াটার ইন অ্যান্ড আউট বা ক্লিয়ার করতে পারে
চলুন আমরা একটু আগে আগে পড়ি। জাস্ট লাইক warships, merchant ships used oarsmen, but coordinating the hundreds of rowers in both types of ships was not an easy task. In order to assist them, music would be played on an instrument and the oars would then keep time with this. তার মানে এখানে কি হচ্ছে, সেম টাইমে যাতে ওরা বের হতে পারে এবং ওরা যাতে ওয়াটার ইন অ্যান্ড আউট ক্লিয়ার করতে পারে, এখানে ওরা মিউজিক ইউজ করতো। সো দি আনসার ফর নাম্বার 11 উড বি মিউজিক। নাম্বার 12, কোয়ান্টিটিজ অফ অ্যাগ্রিকালচারাল গুডস। এখন এখানে কিন্তু অ্যাগ্রিকালচারাল গুডস নিয়ে কিছু বলা হয়নি। চলুন আমরা পরের প্যারাগ্রাফটাতে চলে যাই, দেখি পরের প্যারাগ্রাফটাতে কি আছে। পরের প্যারাগ্রাফে আমরা দেখতে পাচ্ছি কি, দ্য কার্গো অন মার্চেন্ট শিপস ইনক্লুডেড র মেটেরিয়ালস, iron bars, copper, marble, granite and agricultural products, grain। আর কোন agricultural প্রোডাক্টের নাম কিন্তু দেয়া নেই, তার মানে এখানে কি হবে, quantities of agricultural goods such as, example, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, সো আমাদের এখানেও ব্ল্যাঙ্কে একটাই এক্সাম্পল বসবে, grain। তারপর আসি, were transported by merchant ships to two main ports in Italy. The ships were pulled to the shore by blank। কি দ্বারা পুল করা হচ্ছে এটার জন্য আমরা বাকিটুকু পড়ে নিই। During the empire, Rome was a huge city by ancient standards, about 1 million inhabitants. Goods from all over the world would come to the cities through the port of Pozzuoli, situated west of the Bay of Naples in Italy, and through the gigantic port of Ostia, situated at the mouth of the Tiber River. Large merchant ships would approach the destination port and, just like today, be intercepted by a number of towboats that would drag them to the quay. আমাদের এখানে প্রশ্ন কি ছিল? The ships were pulled to the shore by dash. Large merchant ships would approach the destination port and, just like today, be intercepted by a number of towboats that would drag them to the quay. Quay এটার আরেকটা ওয়ার্ড হচ্ছে shore, ঠিক আছে? So the answer for this would be towboats. আমরা প্রত্যেকটা পার্ট শেষ হওয়ার পরে আমাদের অ্যান্সার স্ক্রিপ্টটা আপডেট করে দিব। সো নাও ইটস টাইম ফর আস টু ট্রান্সফার আওয়ার অ্যান্সার্স ফর রিডিং প্যাসেজ 1। এবারে আমরা আমাদের অ্যান্সারগুলো ট্রান্সফার করে নিব। সো 1 এর অ্যান্সার ছিল ফলস, 2 এর অ্যান্সার নট গিভেন, 3 এর অ্যান্সার ফলস, 4 এর অ্যান্সার ট্রু, 5 এর অ্যান্সার ট্রু, 6 এর অ্যান্সার লাইট ওয়েট, 7 এর অ্যান্সার ব্রঞ্জ, 8 এর অ্যান্সার লেভেলস, 9 এর অ্যান্সার হল, 10 triangular, 11 music, 12 grain, 13 towboats। ওকে, সো এখানে আমরা ট্রান্সফার করে নিচ্ছি। এবার চলুন আমরা রিডিং প্যাসেজ 2তে চলে যাই। রিডিং প্যাসেজ 2তে আমরা আগে একটু আমাদের টাইটেলটা পড়ে নিই। ক্লাইমেট চেঞ্জ রিভিলস এনশিয়েন্ট আর্টিফ্যাক্টস ইন নরওয়েজ গ্লেশিয়ার্স। সো আমরা এতটুকু বুঝতে পারছি কোন কোন কিওয়ার্ডগুলো আমাদের বাদ দিতে হবে। ক্লাইমেট চেঞ্জ আমরা রাখতে পারবো না, এনশিয়েন্ট আর্টিফ্যাক্টস হয়তো রাখতে পারি, কিন্তু এটাও আমাদের দেখতে হবে যে কতবার এটা রিপিট হচ্ছে। নরওয়েজ গ্লেশিয়ার্স আমরা এই ওয়ার্ডসগুলো কিওয়ার্ডে রাখতে পারবো না। এখন চলুন আমরা প্রশ্নটা একটু দেখে নিই যে প্রশ্নটা কীভাবে সাজানো হয়েছে। এখানে আমাদেরকে একটা ম্যাচিং ইনফরমেশন টাস্ক দেওয়া হয়েছে, যেখানে 14 থেকে 19 এই 6টা প্রশ্নের উত্তর আমাদেরকে এই প্যারাগ্রাফটা থেকে বের করতে হবে। চলুন আমরা একে একে পড়ে নিই এবং প্রত্যেকটা খোঁজার সাথে সাথে আমরা আমাদের প্যারাগ্রাফটাও একটু পড়ে নিব। এখানে আমরা আগে প্রথমে প্রশ্নগুলো পড়ব। An explanation for weapons being left behind in the mountains. An explanation for weapons being left behind in the mountains. এখানে এটা একটা আছে যে এখানে আমাদের কিওয়ার্ড কি হতে পারে, an explanation for weapons being left behind in the mountains। এখানে left behind is a very important keyword। 15 এ যাই, a reference to the physical difficulties involved in archaeological expedition। আমরা আগে কিওয়ার্ডসগুলো মার্ক করব। 16 এ কি আছে, explanation why less food might have been available. Number 17, a reference to the possibility of future archaeological discoveries. 18 হচ্ছে examples of items that would have been traded. So traded এখানে একটা খুবই ইম্পর্টেন্ট কিওয়ার্ড। 19, a reference to the pressure archaeologists are under to work quickly. Pressure
ওয়ার্কিং কুইকলি। আমরা চাঙ্ক ওয়াইজ যাব, 14 থেকে 19 আমাদেরকে যতটুকুন দেওয়া হয়েছে আমরা আগে অতটুকুন পড়ব। প্রত্যেকটা প্যারাগ্রাফ, এখন দেখেন আপনাদেরকে দেওয়া হয়েছে 8টা প্যারাগ্রাফ, প্রত্যেকটা প্যারাগ্রাফই বেশ বড়, সবগুলো প্যারাগ্রাফ বুঝে মনে রাখা সবসময় সম্ভব হয় না। তাই আমরা যেটা করব, আমরা প্রত্যেকটা প্যারাগ্রাফের ফার্স্ট এবং লাস্ট লাইন পড়ে একটু স্কিম করে যাব যে প্যারাগ্রাফটা কী বিষয়ে থাকতে পারে। যেমন ফার্স্ট প্যারাগ্রাফটা যদি আমরা দেখি, ওয়েল অ্যাবাভ দ্য ট্রি লাইন ইন নরওয়েজ হাইয়েস্ট মাউন্টেন্স এনশিয়েন্ট ফিল্ডস অফ আইস আর শ্রিঙ্কিং অ্যাজ আর্থস ক্লাইমেট ওয়ার্মস, এটা গেল ফার্স্ট লাইন। লাস্ট লাইনে কি বলছে, and those artifacts have provided archaeologists with some surprising insights into how ancient Norwegians made their livings. ওকে, সো মেড দেয়ার লিভিং এবং সব কিছু নিয়ে এখানে যা বলা হয়েছে, আর্টিফ্যাক্টস নামক কিছু জিনিস আমরা পেয়েছি, হয়তো এখানে আর্টিফ্যাক্টস নিয়ে থাকতে পারে। তাহলে একটু চলুন তো আমরা দেখে যাই যেখানে আর্টিফ্যাক্টস নিয়ে আমাদেরকে কোনো ইনফরমেশন ম্যাচ করতে বলা হয়েছে কিনা। আর্টিফ্যাক্টস নিয়ে কিন্তু এখানে কোনো নাম্বারেই আমরা কোনো ধরনের ইনফরমেশন পাচ্ছি না যেটা আমরা প্যারাগ্রাফের সাথে ম্যাচ করতে পারবো। তাহলে হয়তো ধরে নেওয়া যায় যে এটা বাদ পড়বে, কারণ আমরা এখানে ম্যাচ করার মতো কিছু পাচ্ছি না। বিটা একটু পড়ি, অর্গানিক মেটেরিয়ালস লাইক টেক্সটাইলস অ্যান্ড হাইডস আর রিলেটিভলি রেয়ার ফাইন্ডস অ্যাট আর্কিওলজিক্যাল সাইটস। তারপরে দেখি, দি আনপ্রেডিক্টেবিলিটি মিনস দ্যাট গ্লেশিয়ার্স আর্কিওলজিস্টস হ্যাভ টু বি সিস্টেম্যাটিক ইন দেয়ার অ্যাপ্রোচ টু ফিল্ড ওয়ার্ক। এখন ফিল্ড ওয়ার্ক এই ওয়ার্ডটার সাথে আমরা বেশ কয়েকটা জিনিস এই আমাদের কোয়েশ্চেনে ম্যাচ করতে পারি। কীরকম, আ রেফারেন্স টু দ্য প্রেশার আর্কিওলজিস্টস আর আন্ডার টু ওয়ার্ক কুইকলি। আরেকটা কি হতে পারে, আ রেফারেন্স টু দ্য ফিজিক্যাল ডিফিকাল্টিজ ইনভলভড ইন আর্কিওলজিক্যাল এক্সপিডিশন। কেন, বিকজ এখানে ফিল্ড ওয়ার্কটা আছে। তাহলে আমরা একটু বাকিটুকুন পড়ে দেখি যে এটার অ্যান্সার কি 15 হবে নাকি 19 হবে, যেহেতু এখানে ফিল্ড ওয়ার্ক নিয়ে কথা বলেছে এবং আমরা এখানে যে জিনিসটা পাচ্ছি এখানে হয়তো আমরা সিমিলার কোনো একটা ইনফরমেশন পেয়েও যেতে পারি। This is because unless they are protected from the microorganisms that cause decay, they tend not to last long. Extreme cold is one reliable way to keep artifacts fresh for a few thousand years, but once thawed out, these materials experience degradation relatively slowly. With climate shrinking ice cover around the world, glacial archaeologists need to raise the clock to find new revealed artifacts. So raise the clock to work quickly. Raise the clock মানে হচ্ছে কি তাড়াতাড়ি কাজ করা। তো তাড়াতাড়ি কাজ করাকে আমরা ওয়ার্ক কুইকলির সাথে খুব ইজিলি সিনোনিমাইজ করতে পারি। তাহলে আমরা ধরে নিতে পারি যে প্রবাবলি 19-এর অ্যান্সার বি হতে পারে। খেয়াল রাখবেন আমরা পার্ট বাই পার্ট প্যাসেজটা পড়ছি, এমনও হতে পারে যে 19-এর জন্য আপনি আরেকটা উত্তর পাবেন, তখন আমরা এটা কীভাবে কম্পেয়ার করবো এটা আমরা দেখব। কিন্তু আমরা আপাতত এর পরের প্যারাগ্রাফটাতে চলে যাই। পরের প্যারাগ্রাফে বলছে, once a 9-year period a team of archaeologists which included Lars Pillow of Uppland County Council, Norway and James Barrett of the McDonald Institute of Archaeological Research surveyed patches of ice in Uppland, an area of south central Norway that is home to some of the country's highest mountains. First line, এই প্যারাগ্রাফের এই পার্টটুকুর লাস্ট লাইনটা হচ্ছে, in addition trade routes threaded to the mountain passes of Uppland linking settlements in Norway to the rest of Europe. এখানে কিন্তু নাম্বার 18টা এখানে ট্রেড ওয়ার্ডটার সাথে কিছুটা ম্যাচ করে যাচ্ছে। দেখি তো আমরা কি বলেছে, এক্সাম্পলস অফ আইটেমস দ্যাট উড হ্যাভ বিন ট্রেডেড, কিন্তু এখানে কিন্তু আইটেম স্পেসিফিক কোনো ইনফরমেশন দেই নেই। তাহলে চলুন আমরা একটু বাকিটুকুন পড়ি। The slow but steady movement of glaciers trying to destroy anything at their bases, so the team focused on stationary patches of ice, mostly above 1400 meters. The ice found in amidst the fields of frost-weathered boulders, fallen rocks and exposed bedrock that for 9 months of the year is buried beneath snow. Field work is hard work, hiking with all our equipment, often camping on permafrost, but very rewarding. You're rescuing the archaeology, bringing the melting ice to wider attention, discovering a unique environmental history and really connecting with the natural environment, says Barrett. আচ্ছা, এখন এদিকে কত দেখেন এখানে কি বলছে, ফিল্ড ওয়ার্ক ইজ হার্ড ওয়ার্ক। আমরা কিন্তু ফিল্ড ওয়ার্ক নিয়ে আমরা কিন্তু আমাদের ফার্স্ট যে 2টা প্যারাগ্রাফ আছে এর মধ্যে কিন্তু আমরা ফিল্ড ওয়ার্ক পেয়েছি। কনফিউশন কোথায় ছিল, 15 হবে আমাদের বি এর অ্যান্সার নাকি হচ্ছে 19 হবে সি এর অ্যান্সার, কোনটা হবে? এই 2টার মধ্যে বি এবং সি এর মধ্যে আমাদের 15 এবং 19-এর অ্যান্সারটা আছে। এখানে 15-এ আমাদেরকে কি বলছে, 15-এ আমাদেরকে বলছে যে আ রেফারেন্স টু দ্য ফিজিক্যাল ডিফিকাল্টিজ ইনভলভড ইন আর্কিওলজিক্যাল এক্সপেডিশন। 19-এ কি বলছে, আ রেফারেন্স টু দ্য প্রেশার আর্কিওলজিস্টস আর আন্ডার টু ওয়ার্ক কুইকলি। সো এখানে যেহেতু আমরা রেইজ দ্য ক্লক নামক এই ব্যাপারটা পেয়েছি, আমাদের বি এর অ্যান্সার হয়ে যাবে 19 এবং সি এর জন্য আমরা ইউজ করব
Number 15. কেন? Because field work is hard work, hiking with all our equipment, often camping on permafrost but very rewarding. So এখানে যে ব্যাপারটা আছে, the physical difficulties, this is quite relevant to C. তার মানে আমার এখানে অ্যান্সারটা হবে C. So 15 এর অ্যান্সার পেয়ে গেলাম, 19 এর অ্যান্সার পেয়ে গেলাম। এবার আমরা নাম্বার 14, 16, 17 এবং 18টা একটু ম্যাচ করার চেষ্টা করব। ডিতে বলছে, at the edges of the contracting ice patches, archaeologists found more than 2,000 artifacts, which formed a material record that ran from 4000 BCE to the beginnings of the Renaissance in 14th century. Last line পড়ব, other items could have been used by hunters traversing the high mountain phases of upland, all-purpose items like tools, skis and horse track. এখন আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে যদি আমরা বাকিটুকুনো পড়ি, hunters would have easily misplaced arrows and they often discarded broken bows rather than take them all the way home. তার মানে কি, কাজ করছিল না বা নষ্ট হয়ে গেছিল, সেখানেই ফেলে দিয়ে চলে গেছে। ওরা যে তখনকার সময় ফেলে দিয়ে চলে গেছে সেটাই কিন্তু এখন আর্কিওলজিক্যাল আর্টিফ্যাক্ট, তাই না? তার মানে আমার এখানে আর্কিওলজিক্যাল আর্টিফ্যাক্ট নিয়ে যদি আমি কথা বলে থাকি, সেই ক্ষেত্রে আমার অ্যান্সারটা নিশ্চয়ই হওয়া উচিত 14। কেন? কারণ দেখুন, other items could have been used by hunters traversing the high mountain passes of upland, all-purpose items like tools, skis and horse track. কোথায়? মাউন্টেন্সে। সো মাউন্টেন্সে যদি হয়ে থাকে, ওরা বিভিন্ন অ্যারোজ এবং ব্রোকেন বোস সেভাবেই ফেলে এসছে। সো আমার জন্য an explanation for weapons being left behind in the mountains is a much better choice when it comes to matching the answer information for number D. 14 এর অ্যান্সার হবে D। তারপরে আমরা আসি, আমাদের এখনো বাকি 16, 17 এবং 18। এবার আমরা পরের প্যারাগ্রাফগুলোতে যাই। পরের প্যারাগ্রাফগুলোতে buried steam, carbon dated 153 of the artifacts compared those days to the timing of major environmental changes in the region, such as periods of cooling or warming and major social and economic shifts, such as the growth of farming settlements and the spread of international trade networks leading up to the Viking Age. They found that some periods had produced lots of artifacts, which indicates that people had been pretty active in the mountains during those times, but there were few or no signs of activity during other periods. এর মানে কিন্তু এটাও যে কিছু কিছু সময়ে অ্যাক্টিভিটি খুব হাই ছিল, কিছু ক্ষেত্রে অ্যাক্টিভিটি কম ছিল, এবং এই অ্যাক্টিভিটির উপরে কিন্তু কতটুকু আর্টিফ্যাক্টস একটা পার্টিকুলার জায়গায় আছে সেটাও কিন্তু বোঝা সম্ভব। সো এখানে এই ব্যাপারটা একটু আপনাদের বুঝে নিতে হবে। চলুন আমরা একটু দেখে নিই যে ইটাকে কোনো কিছুর সাথে ম্যাচ করছে কিনা। ই কিন্তু এখানে 15, 16 বা 17 এই তিনটার মধ্যে কোনোটার সাথে ম্যাচ করছে না, তার মানে ই আমাদের কোনো জায়গায় আসবে না। এফটা একটু পড়ি। What was surprising according to Bennett was the timing of these periods. Uplands mountains present daunting terrain, and in periods of extreme cold, glaciers could block the higher mountain passes and make travel in the upper reaches of the mountains extremely difficult. Last line পড়ব। A colder turn in the Scandinavian climate would likely have meant widespread crop failure, so more people would have depended on hunting to make up for these losses. Make up for what losses? Agricultural harvest যে লো টেম্পারেচারে বাড়ছিল না, লো টেম্পারেচারে যে কোনোভাবেই ওরা অ্যাভেইল করতে পারছিল না। সো এখানে যদি আমি এই পার্টটুকুন একটু ক্ল্যারিফাই করার জন্য পড়ি, remarkably through the finds from the ice may have continued through this period, perhaps suggesting that the importance of mountain hunting increased to supplement failing agricultural harvests in times of low temperatures. তার মানে এখানে যদি আমি agricultural harvest চিন্তা করি, we can synonymize this with food. ফুড নিয়ে কিন্তু আমাদের এখানে একটা অলরেডি থাকার কথা, সেটা হচ্ছে an explanation of why less food may have been available. So 16 এর অ্যান্সার হওয়া উচিত F। এবার চলে আসি পরের প্যারাগ্রাফগুলোতে। পরের প্যারাগ্রাফ হচ্ছে G এবং H। জিতে কি বলা হচ্ছে, many of the artifacts buried steam recovered date from the beginning of the Viking Age, the 700s through the 900s CE. First line শেষ, লাস্ট লাইনটা একটু পড়ব। লাস্ট লাইনটা শুরু হচ্ছে এখান থেকে, and growing Norwegian towns along with export markets would have created a booming demand for hides to fight off the cold, as well as antlers to make useful things like combs. Business must have been good for hunters. ট্রেড নিয়ে কিন্তু অলরেডি আমাদের কথা বলা হয়ে গেছে, তাহলে একটু দেখি তো 18টা আমাদের জি এর সাথে কোনোভাবে যাচ্ছে কিনা। Many of the artifacts of buried steam recovered date from the beginning of Viking Age. Trade networks connecting Scandinavia with Europe and the Middle East were expanding around this time. Although we usually think of ships when we think of Scandinavian expansion, these recent
discoveries show that plenty of goods traveled and over long streets. Although we usually think of ships when we think of Scandinavian expansion, these recent discoveries show that plenty of goods traveled on overload routes like the mountain passes of Uppland, and growing Norwegian towns along with export markets would have created a booming demand for hides to fight off the cold, as well as the antlers to make useful things like combs. Business must have been good for hunters. So an example of items that have been traded. What are the items? Hides, combs. আমরা কিন্তু এখানে instances পাচ্ছি, তার মানে 18 এর অ্যান্সার হবে জি। লাস্টলি আমাদের কাছে কি আছে? এইচ। এখন ধরে নেওয়া যায় 17 এর অ্যান্সার এইচ, কিন্তু একটু তো পড়ে নিতে হবে, আপনাদের একটু কনফার্ম করে নিতে হবে যে এইচ এর অ্যান্সার 17 হবে কিনা। তাহলে চলুন একটু পড়ে নিই। Norway's mountains are probably still hiding a lot of history, a prehistory in remote ice patches. First line শেষ, last line পড়বো। That means archaeologists could be extracting some of the artifacts from recreating ice in years to come. So archaeologists could be extracting some of those artifacts from retreating ice in years to come. Mane in years to come is another way of saying in the future. Tar mane of course etar answer hobe H. ওকে, এবার আমরা চলে যাব 20 থেকে 22 সলভ করতে। 20 থেকে 22 আপনাদেরকে দেওয়া হয়েছে একটা সামারি। সো এটা করার জন্য আমরা আবার পুরোটা প্যারাগ্রাফ একটু রিঅ্যাসেম্বল করে নিব। ওকে, এখানে কি বলা হয়েছে? ইন্টারেস্টিং ফাইন্ডস অ্যাট অ্যান আর্কিওলজিক্যাল সাইট। তো আমরা ধরে নিতে পারি যে এখানে আমরা কিছু নাউন্স পেতে পারি, আমরা এখানে কিছু অ্যাডজেক্টিভস হয়তো খুব কমই পাবো, নাউন্স পাওয়ার আমাদের সম্ভাবনা খুব বেশি, বিকজ এখানে ফাইন্ডস বলেছে, তার মানে দিজ আর আইটেমস, দিজ কুড বি নন লিভিং আর্টিকেলস, লিভিং আর্টিকেলস, অনেক কিছু হতে পারে। চলুন একটু পড়ে দেখি। Organic materials such as animal skins and textiles are not discovered very often at archaeological sites. They have little protection against dash, which means they decay relatively quickly. তার মানে এখানে এমন কিছু বলা হচ্ছে যেটা ডিকে হয়। আমরা যখন বি পড়েছি তখন কিন্তু আমরা ডিকে ওয়ার্ডটা পেয়েছি। চলুন এই লাইনটা একটু পড়ে দেখি। This is because unless they are protected, materials like textiles and hides, আমরা কিন্তু animal skin and textiles দেখেছি, hides are animal skins। ঠিক আছে, আর relatively rare finds at archaeological sites. This is because unless they're protected from the microorganisms that cause decay, they tend not to last long. They'll have little protection against microorganisms. এখানে উত্তর হবে microorganisms. Done? Okay, next চলে যাচ্ছি। নেক্সট কি বলছে? A team of archaeologists have been working in the mountains of Uppland in Norway to recover artifacts revealed by shrinking ice cover. In the past, there were trade routes through these mountains, and dash gathered there in summer months to avoid attack by dash and on lower ground. So এখানে টেম্পারেচার নিয়ে কথা বলা হয়েছে। ফার্স্টটাতে আমরা খুব বেশি এখানে টেম্পারেচার নিয়ে কথা না পেলেও পরের দিকগুলোতে কিন্তু যেমন দেখুন আমরা সামার মান্থস নিয়ে অনেক কিছু পেয়েছি। চলুন এই লাইনটা বা এই প্যারাগ্রাফের থেকে আমরা তো ফার্স্ট লাইন পড়েছিলাম, সেকেন্ড থেকে পড়ি। Reindeer once congregated on these icy patches in the late summer months to escape biting insects, and from the late Stone Age, hunters followed. ওকে, এখানে তো মনে হয় আমরা দুটারই অ্যান্সার পেয়ে গেছি। ইন দ্য পাস্ট দেয়ার ওয়ার ট্রেড রুটস থ্রু দিস মাউন্টেন্স অ্যান্ড ড্যাশ গ্যাদার্ড দেয়ার ইন দ্য সামার মান্থস। What gathered এবং congregated can be used synonymously. So what gathered? Reindeer. So the answer for this would be reindeer. To avoid being attacked by, to escape biting insects. So the answer for number 22 would be insects. খুবই স্ট্রেট ফরওয়ার্ড, খুবই ইজি। আমরা পরের টুকুতে চলে যাই। পরে আমাদেরকে নাম্বার 23 এবং 24 আমাদেরকে দেওয়া হয়েছে কিছু মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স। এই মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্সগুলোতে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে আমরা প্যারাগ্রাফ থেকে সেটা ম্যাচ করে আমরা সলভ করব। তাহলে চলুন আমরা আবার রিঅ্যাসেম্বল করে একটু দেখি। কোয়েশ্চেনটাতে কি বলা হয়েছে? Write the correct letters in the boxes 23 and 24 on your answer sheet. কোয়েশ্চেনটা হচ্ছে, which two of the following statements does the writer make about the discoveries of Barrett's team? চলুন একটু আমরা আগে অপশনগুলো পড়ে নিই। Artifacts found in higher mountain passes were limited to skiing equipment. Hunters went into the mountains even during periods of cold. The number of artifacts from certain time periods was relatively low. Radiocarbon dating of artifacts produced some unreliable results. More artifacts were found in Uppland than in any other mountain site.
ওকে, সো এখানে কিছু ফলস এবং ট্রু অ্যান্সার্স হতে পারে। কেন? কারণ হচ্ছে আমার এখানে পার্টিকুলারলি কোনো প্যারাগ্রাফ বলা নেই, তার মানে পুরোটা প্যারাগ্রাফ থেকে আমার কিছু না কিছু নিতে হবে। আমি তাহলে একটা একটা করে ক্যান্সেল আউট করে আমার অপশানগুলো একটু কমাই। কার্বন ডেটিং নিয়ে আমাদের একটা স্পেসিফিক প্যারাগ্রাফ ছিল, যেটা আমরা খুঁজে পাবো এই জায়গাটাতে। Barrett's team radio carbon dated 153 of the artifacts and compared those dates of the timing in the region, such as cooling and warming and major social economic shifts. So এখানে এই রেজাল্টসগুলো যেমন এসেছে, এটা কি আনরিলায়েবল নাকি? দিস ইজ নট গিভেন, তাই ডিটা ইজ নট অ্যান অ্যান্সার। ওকে, তারপরে আসি। তারপরে কি বলছে? মোর আর্টিফ্যাক্টস ওয়্যার ফাউন্ড ইন অপল্যান্ড দেন এনি আদার মাউন্টেন সাইট। এখানে অপল্যান্ড নিয়ে অনেক কথা বলেছে। আর্কিওলজিস্ট would assume to stick to lower elevations during a time like the late Antique Little Ice Age, a short period of deeper than usual cold from about 536 to 600 CE, but it turned out that hunters kept regularly venturing into the mountains even when the climate turned cold, based on the amount of stuff they had apparently dropped there. এটা এর সাথে না মিললেও কিন্তু এটা আমাদের যে সেকেন্ড পয়েন্টারটা এটার সাথে মিলে যাচ্ছে, যে but it turned out that hunters kept regularly venturing in the mountains even when the climate turned cold. Hunters went into the mountains even during periods of extreme cold. So এটা কিন্তু আমাদের অলরেডি ম্যাচ করে যাচ্ছে। সেকেন্ডে কি বলছে আমরা একটু দেখি, বাকি আরও কোনগুলো বাকি। Artifacts in the higher mountain passes were limited to skiing equipment. The number of artifacts from certain time periods was relatively low. More artifacts were found in upland than any other mountain. আচ্ছা, আমরা যদি একটু খেয়াল করে দেখি, নাম্বার অফ আর্টিফ্যাক্টস অফ সার্টেন টাইম পিরিয়ডস, এটা কিন্তু আমরা ইতে পেয়েছিলাম, বাট ইতে আমরা যখন সলভ করছিলাম আমরা আগের কোয়েশ্চেন টাইপগুলোতে এর সাথে রেলেভেন্ট কিছু পাইনি। চলুন ইটা আবার একটু পড়ে দেখি যে 23 এবং 24 এর জন্য ই রেলেভেন্ট কিনা। They found some periods had produced lots of artifacts, which indicates that people had been pretty active in the mountains during those times, but there were few or no signs of activity during other periods. এখন এই লাইনটা দিয়ে কিন্তু আমরা খুব ক্লিয়ারলি বুঝতে পারছি যে কিছু কিছু পিরিয়ডসে দেখা যাচ্ছে যে আর্টিফ্যাক্টসের পরিমাণ অনেক বেশি থাকছে ডিপেন্ডিং অন অ্যাক্টিভিটি, আবার কিছু ক্ষেত্রে অনেক কমও থাকছে। সো এটা কিন্তু ভ্যারি করছে। সো ডিফারেন্ট টাইম পিরিয়ডস হ্যাভ ডিফারেন্ট আর্কিওলজিক্যাল ফাইন্ডস। সো আমি ধরে নিতে পারি যে এখানের অ্যান্সারটা হবে এটা, the number of artifacts from certain time periods was relatively low. Number 25, চলুন দেখে নিই। Which two of the following statements does the writer make about the Viking Age? এখন ভাইকিং এজ নিয়ে কিন্তু ইতে কথা বলা আছে, এবং পরের দিকগুলোতে আমরা দেখব যে ভাইকিং এজ নিয়ে অনেক কথা বলা থাকতে পারে। আমরা পরের কিছু প্যারাগ্রাফগুলোতে ভাইকিং এজ নিয়ে পেয়েছি। চলুন একটু অপশনগুলো পড়ে নিই। হান্টার্স অ্যাট দিস টাইম বেনিফিটেড ফ্রম অ্যান ইনক্রিজ ডিমান্ড অফ গুডস। এটা কিন্তু হতে পারে। কেন? কারণ আমরা একটু আগে যখন ট্রেড নিয়ে পড়ছিলাম তখন আমরা দেখেছি যে বিজনেস মাস্ট হ্যাভ বিন গুড ফর হান্টার্স। সো ইনক্রিজ ডিমান্ড, বুমিং ডিমান্ড ফর হাইডস। সো আমরা কিন্তু বলতে পারি যে ভাইকিং এজের ক্ষেত্রে এটা কিন্তু ভাইকিং এজের অ্যারাউন্ডেই হয়েছে, যে ফ্রম দ্য বিগিনিং অফ দ্য ভাইকিং এজ। সো আমরা ধরে নিতে পারি এ ইজ দ্য রাইট অ্যান্সার। দ্য বিগিনিং অফ দ্য পিরিয়ড সো দ্য গ্রেটেস্ট গ্রোথ ইন ওয়েলথ অফ ভাইকিংস। আমরা যখন এটা পড়েছিলাম আমরা কিন্তু ওয়েলথ বা ভাইকিংসের প্রসপ্যারিটি নিয়ে এমন কোনো ইনফরমেশন পাইনি। সো বি এখানে কোনোভাবেই অ্যান্সার হতে পারে না। ভাইকিংস ডিড নট রিলাই অন শিপস অ্যালোন টু ট্রান্সপোর্ট গুডস। Although we usually think of ships when we think of Scandinavian expansion, these recent discoveries show that plenty of goods traveled on overland routes like the mountain passes of Uppland. Overland routes use করা হয়েছে except for ships. So C could be an answer, but we are not so sure unless we read the rest of the options. Norwegian towns at the time attracted traders from all around the world. And growing Norwegian towns along with export markets would have created a booming demand to fight off the cold. কিন্তু এখানে কিন্তু বাইরে থেকে মানুষজন ট্রেডার্স ফ্রম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড নিয়ে কিন্তু কোনো কথা হয়নি, তার মানে ডিটা না হওয়ার সম্ভাবনাও খুব বেশি। এবার চলুন ই দেখি, ই যদি না হয় সি ইজ আওয়ার অ্যান্সার। ইতে কি বলছে? ভাইকিংস ওয়ার প্রাইমারিলি ইন্টারেস্টেড ইন ট্রেডিং লিঙ্কস উইথ দ্য মিডল ইস্ট. Trade networks connecting Scandinavia with Europe and the Middle East were expanding around this time. কিন্তু ইন্টারেস্টেড কিনা সেটা কিন্তু কোথাও বলা হয়নি, তার মানে ই ইজ নট অ্যান অ্যান্সার অ্যাজ ওয়েল। দি আনসার্স আর এ অ্যান্ড সি। এই নিয়েই আমাদের রিডিং প্যাসেজ 2টা শেষ হয়ে গেছে। আমরা এখন আনসারগুলো ট্রান্সফার করে নিব। তাহলে আমরা লেখা শুরু করি। 14 এর অ্যান্সার ছিল ডি, তারপর 15 সি, 16 এফ, তারপর হচ্ছে 17 এইচ, 18 জি, 19 বি, 20 হচ্ছে
microorganisms, 21 হচ্ছে reindeer, 22 হচ্ছে insects, 23 হচ্ছে bee, 24 C, বা আমি এখানে CB উপর নিচ করেও লিখতে পারি, এবং আমি তাহলে 25 এবং 26 একটু যেহেতু A আর C আছে আমি C এবং A লিখি। আপনি C আগে লেখেন না A আগে লেখেন এটাতে আসলে কিছু আসে যায় না, আপনারা C এবং A আগে পরে লিখতে পারবেন, আগে C লেখেন বা আগে A লিখেন তাতে কোনো সমস্যা নেই, যেহেতু এই পুরাটাই সবগুলো অপশানই আপনার একটা প্রশ্নের অংশ। ওকে, আমরা 26 পর্যন্ত শেষ করে ফেলেছি, এখন 27 থেকে 40 জন্য চলুন আমরা রিডিং প্যাসেজ 3-তে চলে যাই। এবার আমরা 27 থেকে 32টা আগে একটু সলভ করব। আমাদেরকে এখানে ট্রু ফলস নট গিভেন কোয়েশ্চেন টাইপটা দেওয়া হয়েছে। ওকে, সো আমরা এখানে যেভাবে প্রশ্নগুলো দেওয়া আছে আমরা সেভাবেই প্যাসেজটা একটু ফলো করার চেষ্টা করব। The Cambridge scientists' discovery of the thermometer molecule caused surprise among other scientists. এখন thermometer molecule বা thermometer cannot be a keyword. Why? Because এটা টাইটেলে অলরেডি দেওয়া আছে। আমরা তাই প্যারাগ্রাফ 1টা একটু পড়ি। ইউজুয়ালি প্রথম দিকের অ্যান্সারগুলো প্রথম বা সেকেন্ড প্যারাগ্রাফের মধ্যেই থাকে। চলুন আমরা একটু পড়ে দেখি। An international team of scientists led by the University of Cambridge has discovered that the thermometer molecule in plants enables them to develop according to seasonal temperature changes. Last line ta porbo. The new findings published in the journal Science show that phytochromes control genetic switches in response to temperature as well as light to dictate plant development. ওকে, সো এখানে কি বলা হয়েছে একটা জায়গায় যে দ্য কেমব্রিজ সায়েন্টিস্টস ডিসকভারি অফ দ্য থার্মোমিটার মলিকিউল কজেস সারপ্রাইজ অ্যামাং আদার সায়েন্টিস্ট। আমরা যদি এখানে আরও কিছু একটু স্কিম করি আমরা কিন্তু এমন কোনো ইনফরমেশন পাবো না, তার মানে খুব বেশি এখানে সময় নষ্ট করব না। এটার অ্যান্সার হচ্ছে নট গিভেন। 28. The target for agricultural production by 2050 could be missed. এখন এখানে আমাদের খোঁজার দায়িত্ব হচ্ছে 2050 কোথায় লেখা আছে। একটু যদি আমরা দেখি ডিতে আমরা 2050 খুব সহজেই খুঁজে পেয়ে গেছি। কি বলা হয়েছে? দ্য টার্গেট ফর অ্যাগ্রিকালচারাল প্রোডাকশন বাই 2050 কুড বি মিসড। চলুন লাইনটা পড়ি। ইট ইজ এস্টিমেটেড দ্যাট এগ্রিকালচারাল yields will need to double by 2015 but climate change is a major threat to achieving this. এটার মানে কি মিস হয়ে যেতে পারে এমন একটা আইডিয়া না, তার মানে দিস ইজ ট্রু। নাম্বার 29. Wheat and rice suffer from a rise of temperatures. আমাদের কিওয়ার্ড কি খুঁজতে হবে? wheat and rice. এখানে যদি আমরা একটু স্কিম করি wheat and rice কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। কি বলা হয়েছে? Key crops such as wheat and rice are sensitive to high temperatures. কোয়েশ্চেন কি? wheat and rice suffer from a rise in temperatures. এটা তাহলে মিলছে, সো ইনফরমেশন যেহেতু মিলে যাচ্ছে it is true. 30. It may be possible to develop crops that require less water. ওকে, আমরা একটু দেখে নিই স্কিম করে যে এখানে লেস ওয়াটার নিয়ে কোনো কিছু আছে কিনা। ওকে, এখানে আমাদের লেস ওয়াটার নিয়ে এমন কোনো কিছু দেওয়া নেই, যেহেতু এর পরের প্যারাগ্রাফটাতেও নাই আমরা এটা একটু আপাতত স্কিপ করে যাব। নাম্বার 31, আমরা একটু দেখি যে নাম্বার 31-এ আমরা কোনোভাবে অ্যান্সারটা পেয়ে যাচ্ছি কিনা। প্ল্যান্টস গ্রো ফাস্টার ইন সানলাইট দেন শেড। চলুন একটু পড়ি আমরা এই জায়গাটা থেকে। সানলাইটের কথাটা এখানে লেখা আছে। ওকে, ডিউরিং দ্য ডে সানলাইট অ্যাক্টিভেটস দ্য মলিকিউলস স্লোয়িং ডাউন গ্রোথ। তাহলে প্ল্যান্টস গ্রো ফাস্টার ইন সানলাইট দেন ইন শেড, এটা তাহলে কন্ট্রাডিক্টরি ইনফরমেশন না, তার মানে দিস অ্যান্সার ইজ ফলস। Phytochromes change their state at the same speed day and night. Phytochromes কোথায় বলা আছে? এখানে। If a plant finds itself in shade, phytochromes are quickly inactivated, enabling it to grow faster to find sunlight again. This is how plants compete to escape each other's shade. Light-driven changes to phytochrome activity occur very fast in less than a second, says Wiggy. At night, however, it's a different story. Instead of a rapid deactivation following sundown, the molecules gradually change from their active to inactive state. This is called the dark reversion. তার মানে রাতে কিছু ডিফারেন্সেস আসে, ডেতে যেরকম অ্যাক্টিভিটি থাকে অ্যাক্টিভিটিতে রাত্রেবেলা অনেক চেঞ্জেস আসে, তার মানে দিস ইজ কন্ট্রাডিক্টরি ইনফরমেশন, হেন্স দি আনসার ইজ ফলস। নাও 31 এবং 32 এর অ্যান্সার আমি ইতেই পেয়ে গেছি, কিন্তু এর আগে কোনো জায়গাতেই কিন্তু আমরা এমন কোনো লাইন পাইনি যেখানে বলেছে যে ইট মে বি পসিবল টু ডেভেলপ ক্রপস দ্যাট রিকোয়ার লেস ওয়াটার, সো উই ক্যান ইজিলি কনক্লুড দ্যাট দিস অ্যান্সার ইজ নট গিভেন। ওকে,
অলরাইট, এবার চলুন আমরা 33 to 37টা একটু সলভ করি। এখানে সে একই ম্যাচিং ইনফরমেশন করতে বলা হয়েছে। ম্যাচিং ইনফরমেশনটা একটু হেক্টিক, কিন্তু আপনারা যদি একটু মনোযোগ দিয়ে করেন তাহলে আপনারা হয়তো খুব সহজে খুব কম সময়ে সলভ করে ফেলতে পারবেন। এখন একটা ছোট্ট টিপ দিই, আপনারা যখন ম্যাচিং ইনফরমেশন সলভ করছেন সাধারণত দেখা যায় কি, যেহেতু লাস্টের দিকে ম্যাচিং ইনফরমেশন আপনারা সলভ করছেন, আপনারা দেখা যায় একদম প্রথম থেকে চেষ্টা করেন যে প্রথমটার উত্তর বের করেই আপনারা শেষের উত্তরে যাবেন। আমি দেখা যায় কি রিডিং প্যাসেজ 3 যখন সলভ করি আমি সবসময় শেষ থেকে শুরু করি, 37 থেকে। কেন? কারণ এমনটা দেখা যায় যে শেষের দিকের উত্তরগুলো হয়তো প্রথম 2-3টা প্যারাগ্রাফের মধ্যেই থাকে। সো আমি একদম সিকোয়েন্সিয়ালি গেলে আমার জন্য আইডিয়াটা ক্লিয়ার থাকে যে আমি আসলে কখন কি খুঁজছি। ঠিক আছে, প্রথমে একটা সবগুলো পড়ে নিব। মেনশন অফ স্পেশালিস্টস হু ক্যান মেক ইউজ অফ দ্য রিসার্চ ফাইন্ডিংস, আ রেফারেন্স টু পোটেনশিয়াল বেনিফিট অফ দ্য রিসার্চ ফাইন্ডিংস, সাইন্টিফিক সাপোর্ট ফর আ ট্রেডিশনাল সেইং, আ রেফারেন্স টু পিপল ট্রেডিশনালি মেকিং প্ল্যান্স বেসড অন প্ল্যান্ট বিহেভিয়ার, আ রেফারেন্স টু ওয়্যার দ্য রিসার্চ হ্যাজ বিন রিপোর্টেড। ওকে, চলুন আমরা 37 থেকে শুরু করি। A reference to where research has been reported. প্রথমটা একটু আমরা পড়ি। An international team of scientists led by the University of Cambridge has discovered that the thermometer molecules in plants enables them to develop according to the seasonal temperature changes. Researchers have revealed that molecules called phytochromes used by plants detect during day actually change their function in darkness to become cellular temperature gauges that measure the heat of the phytochromes to control genetic switches in response to temperature as well as light to dictate plant development. তাহলে এখানে কি a reference to where the research has been reported এসছে না, তার মানে আমরা বলতে পারি যে 37 এর অ্যান্সার হবে A। এবার চলুন 36টা দেখি। A reference to people traditionally making plants based on behavior. B তে আমরা একটু পড়ে নেই। At night those molecules changes states and at the pace at which they change is directly proportional to temperature. The warmer it is, the faster the molecular change. এখানে আমরা এমন কোনো কিছু পাইনি, তো হয়তো B এর অ্যান্সার এখানে কোথাও নেই, তাও আমরা বাদ দিব না। C তে কি বলা হয়েছে? Farmers and gardeners have known for hundreds of years how responsive plants are to temperature. Warm winters cause many trees and flowers to bud early, something humans have long used to predict weather and harvest times for the coming year. The latest research pinpoints for the first time a molecular mechanism in plants that reacts to temperature, often triggering the buds of spring we long to see at the end of winter. কি বলা হয়েছে তাহলে আমরা 36 কি খুঁজছি? A reference to people traditionally making plants based on plant behavior, often triggering the buds of spring we long to see at the end of winter. তাহলে আমরা বলতে পারি 36 এর অ্যান্সার হবে সি, বিকজ এখানে প্ল্যান্ট বিহেভিয়ারের কথা বলা হয়েছে। নাম্বার 35 এ কি বলছে? সায়েন্টিফিক সাপোর্ট টু আ ট্রেডিশনাল সেইং। চলুন আমরা পরের প্যারাগ্রাফগুলোতে চলে যাই। এখানে ট্রেডিশনাল সেইং নিয়ে কোনো কথা কি কোথাও বলা আছে কিনা? এখানে প্ল্যান্টের ফাংশন নিয়ে বলা হয়েছে, এখানে নাইট অ্যাক্টিভিটি নিয়ে কথা বলা হয়েছে, এখানে থাকার সম্ভাবনা একটু কম। চলুন ট্রেডিশনাল অন্য কিছু নিয়ে আমরা যদি কিছু পাই সেটা একটু খোঁজার চেষ্টা করি। ওয়েল নোন রাইম। ওকে, তাহলে চলুন আমরা একটু দেখি এখানে কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে some plants mainly use day length as an indicator of the season. Other species such as daffodils have considerable temperature sensitivity and can flower months in advance during a warm winter. In fact, the discovery of dual role of phytochromes provides the science behind a well-known rhyme long used to predict the coming season. Oak before ash, we'll have a splash. Ash before oak, we are in a soak. Wiggy explains, oak trees rely much more on temperature, like using phytochromes as thermometers to dictate development, whereas ash trees rely on measuring day length to determine their seasonal timing. A warmer spring and consequently a higher likeliness of a hot summer will result in oak leafing before ash. A cold spring will see the opposite. As the British know only too well, a colder summer is likely to be a rain-soaked one. তার মানে সাইন্টিফিক সাপোর্ট অফ আ ট্রেডিশনাল সেইং। এখানে ট্রেডিশনাল সেইং কোনটা? ওক বিফোর অ্যাশ উইল হ্যাভ আ স্প্ল্যাশ, অ্যাশ বিফোর ওক উই আর ইন আ সোক। তার মানে এখানে 35 এর অ্যান্সার হবে জি, সাইন্টিফিক সাপোর্ট ফর আ ট্রেডিশনাল সেইং। 34 এ চলে যাই। আ রেফারেন্স টু আ পোটেনশিয়াল বেনিফিট অফ দ্য রিসার্চ ফাইন্ডিংস।
ঠিক আছে, রেফারেন্স টু আ পোটেনশিয়াল বেনিফিট, আমরা কিন্তু এটা কিছুক্ষণ আগেই আমরা একটা প্যারাগ্রাফে দেখেছি। ডিটা যখন পড়ছিলাম 2050 এই পার্টটা যখন আমরা পড়ছিলাম তখন কিন্তু আমরা দেখেছি যে এখানে পোটেনশিয়াল বেনিফিট নিয়েও কথা বলা হয়েছে। কোন জায়গাটায়? এই জায়গাটায়। ডিসকভারিং দ্য মলিকিউলস দ্যাট অ্যালাউ প্ল্যান্টস টু সেন্স টেম্পারেচার হ্যাজ দ্য পোটেনশিয়াল টু এক্সেলারেট দ্য ব্রিডিং অফ কর্পস রেজিলিয়েন্ট টু থার্মাল স্ট্রেস অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। খুব সহজেই কিন্তু আমরা এটা বুঝে নিতে পারছি যে 34 এর অ্যান্সার হবে ডি, a reference to a potential benefit of research findings. Okay, mention of specialists who can make use of the research findings. এখন স্পেশালিস্ট এখানে কে কে আছে? ডক্টর ফিলিপ উইগি আছে, কিন্তু এখানে কি আর কারো নাম দেওয়া আছে? আর কারো নাম কিন্তু দেওয়া নেই। তাহলে চলুন তো আমরা একটু পরের প্যারাগ্রাফটা দেখি যে আমাদের প্যারাগ্রাফ এফ এবং জিতে কোনো সায়েন্টিস্টের নাম বলা আছে কিনা। এখানেও উইগির নাম দেওয়া আছে, কিন্তু আর কোনো কিছু দেওয়া নেই। তাহলে চলুন আমাদের লাস্ট যে প্যারাগ্রাফটা ওইটা একটু একবার দেখে নিই। এখানে অনেকগুলো নাম আছে, যেমন দেখুন, দ্য নিউ ফাইন্ডিংস আর দি কালমিনেশন অফ 12 years of research involving scientists from Germany, Argentina and the US as well as the Cambridge team. The work was done in a model system using a mustard plant called Arabidopsis. But Wiggy says the phytochrome genes necessary for temperature sensing are found in crop plants as well. Question taki, mention of specialists who can make use of the research findings. Let's continue reading. Recent advances in the plant genetics now mean that scientists are able to rapidly identify the genes controlling these processes in crop plants and even alter their activity using precise molecular scalpels. Cambridge is uniquely well positioned to do this kind of research as we have outstanding collaborators nearby who work on more applied aspects of plant biology and can help us transfer this new knowledge into this field. Tarmani, who can make use of the research finding? It's quite self-explanatory. This is the answer for number 33. So 33H. খুব সহজ ছিল না? আমরা দেখলেন শেষের দিকে হয়তো এমনও হতে পারে যে আপনার শেষের অ্যান্সারগুলো আপনার আগে পেয়ে যাবেন, আগের অ্যান্সারগুলো একটু পরে পাবেন। এবার আমরা চলে যাব 38, 39 এবং 40 সলভ করতে। কোয়েশ্চেন্স 38 থেকে 40-তে আমাদেরকে কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেওয়া হয়েছে, যেগুলো আমাদের সেন্টেন্স কমপ্লিশন সেন্টেন্স হিসাবে আমরা জেনে থাকি, সেন্টেন্স কমপ্লিশন টাস্ক হিসাবে আমরা জেনে থাকি। কি বলা হয়েছে? ড্যাফোডিলস আর লাইকলি টু ফ্লাওয়ার আর্লি ইন রেসপন্স টু ড্যাশ ওয়েদার। আমরা ড্যাফোডিলস এই পুরোটা প্যাসেজে একটি জায়গায় পেয়েছি, সেটা কোন জায়গাতে? সেটা হচ্ছে খুব সম্ভবত প্যারাগ্রাফ জিতে। এই যে ড্যাফোডিলস। Other species such as daffodils have considerable temperature sensitivity and can flower months in advance during a warm winter in response to a dash weather. Not more than 2 words. তার মানে আমরা warm winter এই দুইটা ওয়ার্ড ইউজ করতে পারবো। The answer here would be warm winter. Let's go to number 39. If ash trees come into leaf before oak trees, the weather in dash will probably be wet. এখানেই কিন্তু আমরা oak tree এবং ash tree নিয়ে কথা দেখতে পাচ্ছি। তাহলে একটু দেখি কি বলা হচ্ছে। If ash trees come into leaf before oak trees, এখানে এই জায়গাটাতে ব্যাপারটা আছে। When ash trees rely on measuring day length to determine their seasonal timing, a warmer spring and consequently higher likeliness of a hot summer will result in oak leafing before ash. Okay, তাহলে এখানে কি বলছে? প্রশ্ন হচ্ছে if ash trees come into leaf before oak trees, তার মানে এখানে হবে as the British know too well, a colder summer is likely to be a rain-soaked one. তার মানে the weather in summer, rain-soaked one, a rain-soaked summer. ঠিক আছে? A summer will probably be wet. Okay, a cold summer. All right. Number 40. The research was carried out using a particular species of dash. এখন আমরা কিন্তু যখন লাস্ট নাম্বার 36 এর অ্যান্সার বের করছিলাম, যেটার অ্যান্সার ছিল H, আমরা কিন্তু তখন খুবই সহজে পেয়ে গেছি যে এখানে মাস্টার প্ল্যান্টের উপরে একটা রিসার্চ করা হয়েছিল। মাস্টার প্ল্যান্টের নাম কি ছিল? অ্যারাবিডোসিস। The work was done in a model system using a mustard plant. So the research was carried out using a particular species of mustard. এখানে আপনি মাস্টার্ডও লিখতে পারেন, মাস্টার্ড প্লান্টও লিখতে পারেন। যেহেতু আমাদের কাছে দুইটা শব্দ লেখার মতন জায়গা আছে, আমরা মাস্টার্ড প্লান্টও লিখতে পারি। এই সাথেই আমাদের রিডিং টেস্ট 3টাও শেষ হয়ে গেল। আমরা এখন অ্যান্সারগুলো ট্রান্সফার করে নিব। নাম্বার 27 এর অ্যান্সার হবে নট গিভেন, 28 এর অ্যান্সার হবে ট্রু, 29 এর অ্যান্সার হবে ট্রু, 30 এর অ্যান্সার হবে নট গিভেন,
31 এর অ্যান্সার হবে ফলস, 32 এর অ্যান্সারও হবে ফলস, 33H, 34D, 35G, 36C, 37A, 38 warm winter, summer. আমি এখানে যেহেতু দুইটা লেখার সুযোগ আছে আমি মাস্টার্ড প্লান্টই লিখছি। এই সাথেই আমাদের কেমব্রিজ IELTS 16 বুকের রিডিং টেস্ট 3টা শেষ হয়ে গেছে। আপনার যদি এই মক টেস্ট সলিউশন ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে আরো অ্যাডভান্স টিপস এন্ড টেকনিক্স শিখে IELTS এ আপনার কাঙ্ক্ষিত স্কোরটি পেতে ভর্তি হয়ে যান আমার পূর্ণাঙ্গ IELTS কোর্সে। কোর্সটি পেতে ভিজিট করুন 10minuteschool.com অথবা যে কোনো জিজ্ঞাসায় কল করুন 16910 নম্বরে।